আসসালামু আলাইকুম এডিসিবাসী, কি অবস্থা সবার? আমি ভুলবশত আজকে আমার দাড়ি মোছ ফালাই দিছি, এই জন্য সাবির ব্যাকগ্রাউন্ডে অকওয়ার্ডলি তাকিয়ে আছে আমার দিকে। যাই হোক, আজকে আপনাদের সামনে চলে আসলাম Realme X7 Pro একটা ফুল রিভিউ নিয়ে। কিছুদিন আগে আমাদের চ্যানেলে কিন্তু Realme X7 এর রিভিউটা আপলোড হয়ে গিয়েছিল, আর এখন চলে এসেছে Realme X7 Pro। এটা কিন্তু MediaTek Dimensity 1000 Plus এর সেকেন্ড ডিভাইস, যেটা এখন মার্কেটে পাওয়া যাচ্ছে। তো Dimensity 1000 Plus নিয়ে কিন্তু প্রিভিয়াসলি আমাদের প্রচুর একটা ব্রেকডাউন ভিডিও হয়েছিল। আজকে X7 Pro নিয়ে বিস্তারিত আলোচনা। সাথে থাকছি আমি অন্যরকম ইমন, আপনারা দেখছেন ATC ToTo কোম্পানি। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে রিও ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিরিজ লেভেল 5-এ তাদের শপ। চাইলে ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক গ্রুপ অ্যান্ড পেজ। তাদের কাছে অফিসিয়াল আনঅফিসিয়াল নানান ধরনের ফোন অ্যান্ড গ্যাজেটস পাওয়া যায়। তাদের যাবতীয় লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, গো চেক দেম আউট। আর বক্সে কী কী আছে তা তো স্ক্রিনে দেখছিনি, তো বাদ যায়নি একটি শিশুও। Realme X7 Pro-কে প্রথম দেখায় একটা Oppo Reno 5 Pro টাইপের ফিল পাচ্ছিলাম, যেটা পাওয়াটা খুবই স্বাভাবিক। তো সেটা যাই হোক, খুব একটা ইউনিক লাগেনি কেন জানি। এর ডিজাইন দেখতে একই সেই টিপিক্যাল রিয়েলমি লুকিং গ্লাস প্লাস্টিক গ্লাস মেডের একটা ফোন এই X7 Pro। দুইটা কালার পাওয়া যায় এই ফোনটি, এক হচ্ছে যে মিস্টিক ব্ল্যাক, আর আমাদের হাতের এটা হচ্ছে যে ফ্যান্টাসি কালার। পিছে বড় করে লেখা রিয়েলমি এর মোটো ডেয়ার টু লিভ, আর একান্তই প্যারা খেলে রিও স্কিনস গট ইউর ব্যাক। স্মুথলি লাইনাস ভাইয়ের মতো বোনাস স্পন্সর ঢুকা দিলাম। যারা জানেন না স্কিনস কি, তাদের জন্য ছোট্ট করে বলি, এটা হলো কভারের বিকল্প। স্কিনস ব্যবহারে ফোন বেশ পাতলা চিকন থাকে, আমি নিজেও ইউজ করি, সো জীবন থেকে নিয়ে বলা। স্কিনসের স্যাম্পল দেখতে এবং দাম জানতে ভিজিট করুন রিও স্কিনসে। আর ভালো ব্যাপার হচ্ছে ডিসকাউন্ট আছে এটিসি বাসীদের জন্য। এটিসি 30 কোডটি ব্যবহার করে রিও স্কিনসে যে কোনো স্কিনসে আপনি পেয়ে যেতে পারেন আপ টু 30% ডিসকাউন্ট। সো আপনি যদি স্কিন লাগাতে চান, গো টু রিও স্কিনস। স্কিন না লাগলেও এমনি কালারটা বেশ শাইন করে করে টাইপ একটা অবস্থা লাইট পড়লে। 184 গ্রাম ভর, সাথে 8.5 মিলিমিটার থিকনেস, যার ফলস্বরূপ ফোনটা হাতে ধরে যা হ্যান্ডি ফিল পেয়েছি সেটা অসাধারণ ছিল বলতে হবে। বেশ হালকা, সাথে বেশ ভালো কার্ভেচারের জন্য হাতে বেশ ভালো গ্রিপ পাওয়া যায়, যদিও মনে হচ্ছিল এর কার্ভের এজগুলো আরও স্মুথ হলে ভালো হতে পারতো। পিছের ক্যামেরা কাটআউট বেশ ওল্ড লুকিং লাগে, যার থেকে Realme X7 আরও ইউনিক ছিল। ক্যামেরা বাম্প এর খুব একটা উঁচু না, কিন্তু বেশ ভালো লেভেলে ধুলা জমে যাচ্ছিল। আর এক্সপিরিয়েন্স আরও এক ধাপ এগিয়ে দিয়েছে এর হ্যাপটিক ফিডব্যাক ভালো হওয়ার জন্য। বেশ অসাধারণ করেছে এবারে হ্যাপটিক ফিডব্যাক, সো গুড জব রিয়েলমি। ফোনের ডানে পাওয়ার বাটন, সাথে ইয়েলো অ্যাকসেন্ট কালার দেয়া, আর বামে থাকছে ভলিউম রকার্স। রিয়েলমির এই বাটন অ্যালাইনমেন্ট আমার বেশ পছন্দের। উপর একটা সেকেন্ডারি মাইক্রোফোন বাদে তেমন কিছুই নেই, আর নিচে থাকছে সিম কার্ড ট্রে, মেইন মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, আর সাথে মেইন স্পিকার। সামনে থাকছে 6.5 ইঞ্চের অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সাথে আবার 120 হার্টসের রিফ্রেশ রেট উইথ 240 হার্টস টাচ স্যাম্পলিং রেট। ডিসপ্লে শার্পনেস খারাপ না, ডিসপ্লে কিছুটা স্যাচুরেটেড টাইপ মনে হয়েছে, যেটা হয়ে থাকে আর কি। রেড ব্লু গ্রিন কালার মানে একটু বেশি পপ করছিল, এটা ফিল পাচ্ছিলাম, যেটা অনেকের পছন্দ। রিয়েলমির সাইডে দেখলাম এটা ডিসপ্লে 103% এনটিএসসি আর 100% DCI P3 কালার গ্যামেট সাপোর্টেড। আর হায়ার রিফ্রেশ রেট আর হায়ার টাচ স্যাম্পলিং রেটের জন্য বেশ স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি, যেটা যে কারো ভালো লাগবে আশা করি। আশেপাশে বেজেলও বেশ কম ছিল। স্পেকশিটে রিয়েলমি বলেছে এটার স্ক্রিন টু বডি রেশিও নাকি 91.6%। আবার পাঞ্চল আছে উপরে, সাইজে ছোট, ভালোই দেখতে, ভালোই লাগে সব মিলিয়ে। এছাড়া ডিসপ্লের পিক ব্রাইটনেস ছিল 1200 নিটস। স্বাভাবিক অবস্থাতে 410 থেকে 440 নিটস মেবি রান করে, তাই আউটডোর ইনডোরে ভিজিবিলিটি রিলেটেড কোনো প্রকার সমস্যায় পড়িনি। কর্নিং গোরিলা গ্লাস 5 দ্বারা প্রোটেক্টেড, কিন্তু ভুলে গেলে চলবে না যে গ্লাস ইজ গ্লাস অ্যান্ড গ্লাস উইল ব্রেক। এছাড়া থাকছে ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট, তাই নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমে ফুল এইচডিতে স্ট্রিম করতে পারবেন, নো প্যারা। আর এবার আছে ডুয়াল স্টেরিও স্পিকার, যেটা লাউড, মানে লাউডনেস মোটামুটি ভালোই, কিন্তু ফুল সাউন্ডে মোটামুটি ডিস্টর্টেড হয়ে যাচ্ছিল সাউন্ডটা। এছাড়া সাউন্ড কোয়ালিটি বিচারে মনে হচ্ছে আরও ভালো হতে পারতো। অ্যান্ড স্পিকিং অফ স্পিকার কোয়ালিটি, এর ইয়ারপিসও বেশ ভালো, কল কোয়ালিটি ভালোই ছিল, কোনো প্যারা খায়নি এই কয়দিন ব্যবহারে। সিকিউরিটি সেকশনে বায়োমেট্রিক আনলকিং এর জন্য পাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাথে ফেস আনলক ফিচার। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের পজিশন খারাপ ছিল না, ঠিকঠাকই ছিল, তবে একটু স্লো মনে হলো তুলনামূলক আমাদের টেস্টিংয়ে। সেই তুলনায় ফেস আনলক ভালো ফাস্ট, বেশ ফাস্ট। দুই রকমের সিকিউরিটি প্রোভাইড করে, যদি এটা সবার জানারই কথা। তো অনেক পকপক শেষ, সবাই হয়তো জানতে চাচ্ছিলেন এটার পারফরমেন্স সম্পর্কে। এটাতে তারা দিয়েছে MediaTek Dimensity 1000+, যেখানে তাদের প্রিভিয়াস মডেল Realme X3-তে তারা দিয়েছে স্ন্যাপড্রাগন 855, বাট তারা এটাতে দিচ্ছে Dimensity 1000+। যাই হোক, স্পেক নিয়ে এখন আমরা কথা বলবো না, তাই এখন আমরা চলে যাবো ডাইরেক্ট ক্যামেরাতে। পিছে থাকা মেইন ক্যামেরাটি একটি 64 মেগাপিক্সেলের চেনা জানা সনি IMX686 সেন্সর, যার অ্যাপারচার সাইজ f1.8 ও পিক্সেল সাইজ 0.8 মাইক্রন, 1/1.72 ইঞ্চ সেন্সর সাইজ। এরপর থাকছে 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউর একটা 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, তারপর একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার সাথে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্ট্রেট লেন্স, যেটা দিয়ে কী করবেন এটা আমিও জানি না, এবং আই গেস আপনারাও জানেন না।
আচ্ছা, মেইন ক্যামেরা দিয়ে শুরু করি। সোশ্যাল মিডিয়া রেডি ছবি তুলবে, মানে আপনি ছবি তুললেই সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন, এডিটের প্যারা নাই, এমন একটা অবস্থা। যার মূল কারণ এর ক্যামেরা ঝোপ বুঝে স্যাচুরেশন বাড়িয়ে দেয়, কমিয়ে দেয়। সো যেসব ছবি তুলে সেটা সবারই ভালো লাগার কথা। আমার ততটা ভালো লাগেনি। ছবি সবুজ, লাল, নীল আর হলুদ কালারগুলোতে একটা এক্সট্রা বুস্ট মেরে দেয়। মাঝে মাঝে লালকে তো জাস্ট কমলা বানিয়ে দিচ্ছিল, আবার মাঝে মাঝে খুব কন্ট্রাস্টি ইমেজ ক্যাপচার করছিল। মজার বিষয় এই যে এটার ছবি দেখে অনেকে ভাবতেছে ভাই এটা কি জি ক্যামের তোলা নাকি বা জি ক্যাম ইউজ করা কিনা, দ্যাটস উইয়ার্ড, বাট না, এটা জি ক্যামটা তোলা না। ডাইনামিক রেঞ্জ নট ব্যাড, ভালো হতে পারতো আরও। আর ছবির ডিটেলস ভালোই ছিল দিনের বেলায়, ডিটেলসের দিকে খুব একটা হতাশ করেনি। হতাশ হয়েছি এর হোয়াইট ব্যালেন্সে, খুব কুল আবার খুব ওয়ার্ম করে ফেলে সেম সিনারিওতে, যেটা আলট্রা ওয়াইড ক্যামেরাতেও সেম অবস্থা। আরেকটা জিনিস লক্ষণীয় যে ফোকাস করতে কিছুটা ঝামেলা হয়েছিল ক্লোজ সাবজেক্টে, ফেস ডিটেকশন অটো ফোকাস থাকার পরেও। 64 মেগাপিক্সেল ক্যামেরা, নাথিং স্পেশাল, খুব একটা আহামরি ডিটেল পরিবর্তন দেখিনি, যেটা ছবি স্যাম্পল দেখলেই বুঝে যাবেন। আলট্রা ওয়াইড ক্যামেরা দিনের বেলা অনেক সুন্দর লাগে, মাঝে মাঝে এখানেও অতিমাত্রায় স্যাচুরেটেড আর কন্ট্রাস্টি ছবি তুলে দিনের আলোতে। তবে ওভারঅল নট ব্যাড এর আলট্রা ওয়াইড ক্যামেরা। ল্যান্ডস্কেপ কিছু শট নিয়েছে যা মোটামুটি বেশ ভালোই মনে হলো। মেইন ক্যামেরা আর আলট্রা ওয়াইড ক্যামেরা সিন ডিটেকশন আরেকটু বেটার হওয়া দরকার ছিল। পোর্ট্রেট মোড ভালোই, এজ ডিটেকশন অ্যাভারেজ, তবে ফেস স্কিন আরেকটু লাল করে দেয় আর চুল ডিটেকশনে ঝামেলা করে মাঝে মাঝে আর কি। তো সব মিলে পোর্ট্রেট কোয়ালিটিটাও খারাপ বলবো না, ভালো ছিল এর পোর্ট্রেট কোয়ালিটি। রাতের বেলা ছবি কিছুটা ব্লারি হয়ে যায়, সো প্রসেসিংয়ের জন্য এখানে কিছুটা ফোকাসের প্যারা খায়। একটু শক্ত হাতে ছবি তুললে ছবি ভালো পাবেন। নাইট মোড খারাপ ছিল না, কিন্তু আমি আর একটু ভালো আশা করেছিলাম আর কি। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের শুটার, ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তুলে একটু রেড শেড পাচ্ছিলাম, তবে ওয়ার্মি স্টোনে ছবি তুলে যেটা খারাপ লাগে না। ওভারঅল 32 মেগাপিক্সেল হিসাবে এর ক্যামেরা থেকে আরও বেটার ডিটেলস আশা করেছিলাম। আলো কমলে কিছুটা হতাশ করে এর ফ্রন্ট ক্যামেরা। ভিডিও সেকশনে ম্যাক্স 4K তে শুট করা যায় আর 1080p 60 FPS ম্যাক্স। ভিডিও কোয়ালিটি ভালোই, কিন্তু 4K তে হালকা গ্রেইন আছে কর্নারে, এর বাদে খারাপ ছিল না খুব একটা। ডিটেলস সাথে স্টেবিলিটি অন্যান্য রিয়েলমি ফোনের তুলনায় ভালোই ছিল। আচ্ছা, এবার ফাইনালি হার্ডওয়্যারের দিকে আসি। এর ভিতরে থাকা Dimensity 1000 প্লাস নিয়ে কথা বলি। Dimensity 1000 প্লাস থেকে কিন্তু আমাদের ATCর ইতিহাসে আমরা সবচেয়ে বড় একটা ব্রেকডাউন ভিডিও করেছিলাম 28 মিনিটের। Dimensity 1000 প্লাসের সম্পর্কে যদি এখনও আপনারা কেউ জানতে চান, সেই ভিডিওটা দেখে আসবেন, খুব ডিটেলসে ভালো মতো জানতে পারবেন। তো কথা বলবো এই Dimensity 1000 প্লাস নিয়ে। আমাদের ইউজ করা Redmi K30 Ultraতে প্রথম Dimensity 1000 প্লাস ইউজ করা হয়েছিল, অ্যান্ড দিস ইজ দ্য Realme X7 Pro, এটা তো Dimensity 1000 প্লাস ইউজ করেছে, অ্যান্ড আমাদের পারফরমেন্স Dimensity 1000 প্লাস দিয়ে বেশ স্যাটিসফ্যাক্টরি ছিল। Redmi K30 Ultraতে মনে হয়েছিল সেটা থার্মাল প্রোফাইল লক করা, বাট এবার যেটা মনে হয়েছে যে Realme X7 Proতে মনে হচ্ছে এটা পুরাই র পাওয়ার প্রোভাইড করে। সাথে আবার থাকছে 4 চ্যানেল LP DDR4X 8GB র্যাম আর 128GB UFS 2.1 স্টোরেজ। ডেইলি টাস্ক এই ফোনের জন্য কোনো প্যারার কিছুই না, ইজিলি এই ফোন সব হ্যান্ডেল করতে পারে। 120 হার্টজে ছিল, বেশ স্মুথ। ফোনটি রান করছে Realme UI 1 বেসড অন Android 10। একটা আপডেট এসেছিল যেটা দেওয়ার পর পারফরমেন্স রিলেটেড কোনো ফ্ল খুঁজে পাইনি। গেমিং K30 Ultraর মতোই, তবে সামান্য বেটার লাগলো। খেলেছিলাম PUBG মোবাইল, কল অফ ডিউটি মোবাইল, গেনশিন ইম্প্যাক্ট আর সাথে ওয়ার্ল্ড অফ ট্যাঙ্কস। PUBG খেলেছিলাম এতে প্রথম স্মুথ আর এক্সট্রিম FPS গ্রাফিক্সে, 60 FPS পাচ্ছিলাম বেশ ভালোভাবেই। এরপর আলট্রা এইচডিতে খেলা যা দেখলাম হাই এফপিএসে, খেলে মনে হলো যে প্লেবল 30 FPS এ খেলা যায়, সাথে ভালো গ্রাফিক্স পাচ্ছিলাম, বাট ফ্রেম রেট আর একটু বেটার আশা করেছিলাম। তবে খুব একটা হতাশ হয়নি এখানে। কল অফ ডিউটি মোবাইলে হাই গ্রাফিক্সে ম্যাক্স আর ভেরি হাই গ্রাফিক্সে হাই এফপিএসে খেলা যায়, যেটা আগের থেকে বেটার। যা মনে হলো Dimensity আগের বারের থেকে এবার বেশ অপটিমাইজড। নো কমপ্লেন হিয়ার, কারণ কল অফ ডিউটি মোবাইল এমনি অপটিমাইজড একটা গেম। কড মোবাইলে খুব একটা গরম হয়নি, যেখানে পাবজিতে মোটামুটি ভালোই ওয়ার্ম হচ্ছিল। আর গেনশিন ইম্প্যাক্ট হাই গ্রাফিক্সে মোশন ব্লারের সাথেও ভালোই রান করছিল, কিন্তু সেই সাথে ফোন ভালো হিট আপও হয়েছিল, যার ফল হিসেবে পারফরমেন্স ড্রপ করতে খুব একটা সময় লাগেনি। যেখানে K30 Ultraতে শুরু থেকে শেষ পর্যন্ত একটা অ্যাভারেজ কনস্ট্যান্ট পারফরমেন্স ধরে রেখেছিল। মূলত এ থেকে ক্লিয়ার ধারণা পাওয়া যায় যে Realme X7 Proতে থার্মাল লক টাইপ কিছু নাই, তাই ভালো পুশ করা যায় এটাকে শুরুর দিক থেকে। অন্যদিকে ওয়ার্ল্ড অফ ট্যাঙ্কস এবার খুব ভালো চলেছে, যেখানে K30 Ultraতে ফুল গ্রাফিক্স সেটিংসে প্যারা খাচ্ছিলাম, এবার সেটা হয়নি। Realme X7 Proতে ইজিলি সব ম্যাক্স করে বেশ ভালোভাবে রান করছিল এই গেম। গ্রাফিক্যাল পার্টিকেল থেকে শুরু করে সব কিছু ছিল অসাধারণ। যা মনে হলো যে Dimensity 1000 প্লাস দিনে দিনে বেশ কিছুটা ইমপ্রুভড অ্যান্ড অপটিমাইজ হয়েছে, বাট হিট আপ এখনও টুকটাক আছে, যেটা মিডিয়াটেকের চিরচেনা স্বভাব। হতাশ করার মতো না হলেও আরও কিছুটা আন্ডার কন্ট্রোলে রাখা যেতে পারে, এটা যেমন হয়েছে আমাদের কাছে। সব কিছু মোটামুটি ভালো লাগলেও ভালো লাগেনি এর ব্যাটারি ব্যাকআপ। Realme X7 Proতে থাকছে 4500 mAh এর ব্যাটারি, ফুললি আনলকড প্রসেসর, তাই নেই কোনো থার্মাল লিমিট, যার দরুন প্রায় সবসময় গরম থাকে এই ফোন। তার ফলে চাপ পড়ে যায় ব্যাটারিতে। মোবাইল ডাটার সাথে 60 Hz রিফ্রেশ রেটও বেগ পোহাতে হয় একদিন ভালো মতো কভার করতে। একটু কষ্টের ব্যাপার, 120 Hz রিফ্রেশ রেট সেট করলে তো কোনো কথাই নেই। আমি জানি না এটা আপডেটের মাধ্যমে ঠিক করবে কিনা Realme, তবে ইমিডিয়েট ফিক্সের প্রয়োজন। একেবারে নর্মাল ইউজ করলে একদিন কভার হয়ে যায়, তাই বলবো আমি আসলে কিছুটা হতাশ। এর মাঝে আবার একটা জিনিস হয়েছে যে ফোনটা 11% চার্জ থাকা অবস্থায় হুট করে জাস্ট ফোনটা অফ হয়ে গেছে।
এখন এটা সফটওয়্যারের জন্য তো ইস্যু নাকি আমাদের ইউনিটের ইস্যু কী জন্য সেটার কোনো ব্যাখ্যা আমরা বের করতে পারিনি। যাই হোক, ব্যাটারি ব্যাকআপ নিয়ে হতাশ হয়নি এর চার্জিং স্পিড নিয়ে। 40 মিনিটের মধ্যে ফোনটা ফুল চার্জ হয়ে যাচ্ছিল, যেটা মোটামুটি ভালো ইমপ্রেসিভ, থ্যাঙ্কস টু 65 ওয়াট সুপার ডার্ট চার্জার। এরই সাথে সব কিছু বলা শেষ, এবার চলুন বলি কিছু সারসংক্ষেপ। ফোনটি কি আমার ভালো লেগেছে? আসলে হ্যাঁ, লেগেছে। ইনফ্যাক্ট এই ফোনটা সাজেস্ট করার মতো। এখানে উল্লেখ্য যে এই ফোনটার দেশীয় দাম বেশ খানিকটা বেশি, তাই অপেক্ষায় আছি কখন এর দামটা কমবে। কিন্তু সব মিলিয়ে এটার যে পারফরমেন্স, ক্যামেরা পারফরমেন্স, টুকটাক গেমিং পারফরমেন্স অ্যান্ড ডিসপ্লে, ওভারঅল সব মিলিয়ে 30 থেকে 32 হাজার টাকা রেঞ্জে এই ফোনটা সিরিয়াসলি জাস্ট রেকমেন্ড করার মতো একটা ফোন। কিছু ক্ষেত্রে এটাকে রেডমি K30 আলট্রা থেকেও বেটার মনে হয়েছে, একটা পলিশ ডিভাইস মনে হয়েছে রেডমি K30 আলট্রা থেকে। বাট ওভারঅল মোটামুটি রেকমেন্ড করার মতোই, যদি প্রাইসটা ড্রপ করে 30 থেকে 32-এর মধ্যে চলে আসে। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ আরিফুল ইসলাম ইমন, সাইনিং আউট।